আজ আমি ক্লাস 11-এর ইকোনমিক্স ক্লাস নেব। আমাদের আজকের টপিক হলো বিজনেস অর্গানাইজেশন। এই টপিকটি আমি এর আগে দুদিন পড়িয়েছি। আগের ক্লাসে আমি যৌথ মূলধনী কোম্পানির সুবিধাগুলো কি কি এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমি যৌথ মূলধনী কোম্পানির অসুবিধাগুলো কি কি সেখান থেকে তোমাদের পড়াবো। ঠিক আছে? যৌথ মূলধনী প্রতিষ্ঠানের বা যৌথ মূলধনী কোম্পানির নানা রকম সুবিধা থাকলেও বা অনেক সুবিধা থাকলেও এর অনেক অসুবিধাও আছে। এখন দেখি যে কোম্পানির অসুবিধাগুলো কি কি। প্রথম হলো জটিল গঠন পদ্ধতি। এক মালিকানা প্রতিষ্ঠান ও অংশীদারি প্রতিষ্ঠান অতি সহজেই গঠন করা যায়, কিন্তু কোম্পানি গঠন হচ্ছে একটি জটিল কাজ। অনেক আনুষ্ঠানিক বিধি নিয়ম পালন করতে হয় কোম্পানি গঠনের জন্য। নানা রকম বিবরণ, চুক্তি, দলিল ও প্রমাণপত্র এর জন্য দাখিল করতে হয়। আবার রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি প্রভৃতির খরচও আছে। সাধারণ লোকেরা সহজে কোম্পানি গঠন করতে পারে না। সরকারি নিয়ন্ত্রণ। যৌথ মূলধনী কোম্পানির কাজকর্মের উপর নানা রকম নিয়ন্ত্রণ সরকার আরোপ করে, ফলে আইন কানুনের আনুষ্ঠানিকতা বজায় রাখতেই অনেক সময় ও অর্থ ব্যয় হয়। তারপর পরিচালনায় স্বেচ্ছাচার। যদিও যৌথ মূলধনী প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থাকে গণতান্ত্রিক বলা হয়, কিন্তু বাস্তবে এই পরিচালন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই স্বেচ্ছাচারী। কোম্পানির পরিচালকগণ কৌশলে নিজেদের নির্বাচিত করেন, সেই জন্য পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার মুষ্টিমেয় কয়েকজনের হাতেই ন্যস্ত থাকে বা থেকে যায়। তারপরের পয়েন্ট হলো কি, স্বজন পোষণ। কি বললো? স্বজন পোষণ। সুদক্ষ ও বিচক্ষণ কর্মচারীদের নিয়োগ না করে অনেক ক্ষেত্রেই পরিচালকগণ আত্মীয় স্বজনদের কর্মচারী হিসেবে নিয়োগ করেন, ফলে কর্মদক্ষতার অভাব দেয়। তার পরের পয়েন্ট হলো প্রাণহীন পরিচালনা ও ব্যবস্থাপনা। কোম্পানির পরিচালক বর্গ বা পরিচালকগণ কি বেতনভোগী কর্মচারী মাত্র? তারা শেয়ার হোল্ডার নাও হতে পারে, ফলে কোম্পানির মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে বিচ্ছেদ দেখা দেয়। কোম্পানির মুনাফা বেশি হলে শেয়ার হোল্ডাররা বেশি লভ্যাংশ পাবে, কিন্তু পরিচালক বর্গের আয় বৃদ্ধি পাবে না, ফলে পরিচালক মণ্ডলীর মুনাফা সর্বাধিক করার কোনো তাগিদ থাকে না বা প্রেরণা অনুভব করে না। পরিচালকদের মধ্যে উদ্যম ও উৎসাহের অভাব লক্ষ্য করা যায় বা অনুভব করা যায়। তারপর হচ্ছে কি, অসাধু প্রবর্তক। কোম্পানির মূলধন সংগ্রহের ব্যাপারে অনেক অসাধু প্রবর্তক আবির্ভূত হয়। এরা কৌশল ও ছলনায় সাধারণ শেয়ার হোল্ডারদের প্রতারিত করে। মিথ্যা প্রচারে প্রলোভিত হয়ে অনেক সময় সাধারণ শেয়ার হোল্ডাররা অলাভজনক কোম্পানিতে অর্থ বিনিয়োগ করতে বাধ্য হয়। শ্রম বিরোধ। যৌথ মূলধনী কোম্পানিতে শ্রমিক ও মালিকের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ থাকে না, ফলে শ্রমিক অশান্তি দেখা দেয়। অপচয়। পরিচালকরা কোম্পানির মালিক নয়, অধিক মুনাফা করার কোনো উৎসাহ তাদের থাকে না, কাজেই ব্যয় সংকোচের প্রচেষ্টাও তাদের থাকে না, ফলে কোম্পানির কাজে ব্যয়াধিক্য দেখা দেয়। ফাটকাবাজি। যে কোম্পানির শেয়ার বাজারে বিক্রি হয়, এই বাজারে শেয়ারের দামের ওঠানামার সুযোগ নিয়ে ফাটকাবাজি হয়, এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। অনমনীয়তা। কোম্পানিতে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, কোম্পানিকে কি হয়, অনেক নিয়মকানুন মেনে চলতে হয় বলে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে কোম্পানির অনেক সময় অসুবিধা হয়। আইন কানুনের অনমনীয়তার জন্য কোম্পানির কাজে অসুবিধা হয়। এরপর আমরা দেখব বা পড়ব কিভাবে কোনো যৌথ মূলধনী কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে, কিভাবে মূলধন সংগৃহীত হয়। কোম্পানি পরিচালনার জন্য দু ধরনের মূলধন প্রয়োজন হয়। এক হচ্ছে স্থায়ী মূলধন এবং দুই হচ্ছে চলতি মূলধন।
উৎপাদন আরম্ভ করার আগে জমি, বাড়ি, যন্ত্রপাতি, আসবাবপত্র প্রভৃতি সংগ্রহের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকেই বলা হয় কি স্থায়ী মূলধন। অন্যদিকে উৎপাদন চালু রাখার জন্য যে অর্থের প্রয়োজন হয় তাকেই বলা হয় চলতি মূলধন। আবার স্থায়ী মূলধনকে দীর্ঘমেয়াদী মূলধন এবং চলতি মূলধনকে স্বল্পমেয়াদী মূলধনও বলা হয়। কোম্পানি এই দুই ধরনের মূলধন নানা রকম উপায় সংগ্রহ করে। প্রথমত কি করে, কোম্পানি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। কোম্পানির পক্ষে শেয়ারের মূল্যই মূলধনের মুখ্য উৎস। কোম্পানির মূলধন কতগুলো শেয়ারে বিভক্ত থাকে। প্রতিটি শেয়ারের মূল্য স্বল্প মূল্যেই ধার্য করা হয়। এতে জনসাধারণ কি হয়, তাদের সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক শেয়ার কিনতে পারে বা গ্রহণ করতে পারে। এইভাবে জনসাধারণের মধ্যে শেয়ার বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। এটাই কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান ক্ষেত্র। অন্যান্য প্রতিষ্ঠান যেমন মালিক প্রধানত মূলধনের যোগান দিয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার হোল্ডাররাও তেমনি কোম্পানির অধিকাংশ মূলধন সরবরাহ করে থাকে, কারণ শেয়ার ক্রেতাগণই কোম্পানির মালিক, তাই তো। শেয়ার বিক্রি করে যে মূলধন সংগৃহীত হয় সাধারণত সেই মূলধন স্থায়ী মূলধনের আকারে ব্যবহার করা হয়। সাধারণত কোম্পানি বিলুপ্তি না ঘটলে শেয়ারের মূল্য বাবদ প্রাপ্ত অর্থ ফেরত দেওয়া হয় না। সেই জন্য এই অর্থ দীর্ঘকালের জন্য বিনিয়োগ করা হয়। শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার কিছু সুবিধাও আছে। সেগুলো কি কি? শেয়ার ক্রেতারা কোম্পানির মালিকানায় অংশগ্রহণ করে। 2, ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিরা শেয়ার কিনতে উৎসাহিত হয়। 3 হচ্ছে শেয়ার বিক্রি করা অর্থ স্থায়ী মূলধনে নিয়োগ করা যায়। 4, শেয়ার বিক্রি করা অর্থে স্থায়ী সম্পদ সৃষ্টি হয়। সেই সম্পদ জামিন রেখে স্বল্প মেয়াদী ঋণ নেওয়া যেতে পারে। 5 নম্বর হলো শেয়ারের মূল্য অল্প বলে স্বল্প সঞ্চয়কারীরাও শেয়ার কিনতে পারে। এইভাবে তাদের সঞ্চয় খাটানোরও সুযোগ হয়। দ্বিতীয়ত কি, কোনো কোম্পানি ঋণপত্র বিক্রি করেও মূলধন সংগ্রহ করতে পারে। পুরনো কোম্পানি বাজারে সুনাম ও প্রতিষ্ঠা লাভ করলে ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহের সুযোগ পায়, কিন্তু নতুন কোম্পানির পক্ষে প্রথমেই ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে ওই ঋণ স্বীকারের জন্য কোম্পানি যখন তার শিলমোহর অঙ্কিত দলিল ঋণদাতাকে দেয় বা প্রদান করে তখন ওই দলিলকে ঋণপত্র বা বন্ড বলে। ঋণদাতাগণ এই ঋণপত্রের জন্য নির্দিষ্ট হারে সুদ পায়। এরা কোম্পানির কি হয়, উর্ধ্বমন্য হয়, কিন্তু শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক হয়। ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করা হলে নির্দিষ্ট সময়ের পরে ঋণপত্রের অর্থ পরিশোধ করতে হয়। তৃতীয়ত কি, জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে মূলধন সংগ্রহ করে কোম্পানি বড় বড় কোম্পানি জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এই সব আমানত একটি নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয় এবং সেই আমানতের উপর নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। বর্তমানে মূলধন সংগ্রহের এই পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইদানিং এই উৎসটির গুরুত্ব এত বৃদ্ধি পেয়েছে যে কেন্দ্রীয় সরকার একে নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে। চতুর্থত কি, স্বল্পকালীন ঋণ গ্রহণ। যে কোনো কোম্পানি স্বল্পকালীন ঋণ গ্রহণ করতে পারে এবং এই ঋণ থেকে পাওয়া অর্থ দিয়েও মূলধন সংগৃহীত হতে পারে। ঋণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নেওয়া যেতে পারে। স্বল্প সময়ের জন্য মূলধনের অভাব ঘটলে ব্যাংকের নিকট থেকে দাদন মানে অ্যাডভান্স নিয়ে সেই অভাব পূরণ করতে পারে। এইরূপ স্বল্পমেয়াদী দাদন দেওয়া ব্যাংকের একটি প্রধান কাজ। ব্যাংক এইভাবে স্বল্পমেয়াদী মূলধন বা চলতি মূলধনের যোগান দেয়। তারপর কি, অভ্যন্তরীণ উৎস থেকেও কোম্পানি কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। কোম্পানি যে মুনাফা অর্জন করে অনেক সময় তার সবটাই শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ আকারে বন্টন করা হয় না। মুনাফার একটা অংশ অবন্টিত অবস্থায় থাকে বা অবন্টিত রাখা হয়। এই অবন্টিত মুনাফা কোম্পানির মূলধন হিসেবে ব্যবহার করা হয়। এই রকম অর্থ সংস্থানকে
বলা হয় সেলফ ফিনান্সিং বা স্বয়ংক্রিয় অর্থ সংস্থান। যে কোম্পানি নিজস্ব মুনাফা ও তার উন্নতির জন্য যত ব্যয় করতে পারবে সেই কোম্পানির আর্থিক বুনিয়াদ তত দৃঢ় হবে। এছাড়া কোম্পানি বৈদেশিক সাহায্য গ্রহণ করতে পারে। বৈদেশিক সাহায্যের মাধ্যমে বিদেশের কোনো সংস্থার কাছ থেকে ঋণ অথবা অনুদান পেতে পারে। এর মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করতে পারে। এবার আমরা দেখি শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যগুলো কী কী। ডিস্টিংশন বিটুইন শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চার্স। যে যৌথ মূলধনী প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে, আবার ডিবেঞ্চার বা ঋণপত্র বিক্রি করেও মূলধন সংগ্রহ করতে পারে, আমরা পড়লাম। এই শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কী কী? এক, কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিকানা সত্ত্ব ভোগ করে, কাজেই শেয়ার হলো মালিকানা সত্ত্বের দলিল। অন্যদিকে ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানির মালিকানা অর্জন করে না। দ্বিতীয় পার্থক্য কি? শেয়ার হোল্ডাররা কোম্পানির লাভের উপর লভ্যাংশ পেয়ে থাকে। লাভ না হলে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় না। কিন্তু কোম্পানির লাভ ক্ষতি যাই হোক না কেন, ডিবেঞ্চার হোল্ডাররা নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ পায় বা ডিবেঞ্চার হোল্ডারকে নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ দিতে হয়। 3 নম্বর পার্থক্য কি? যে শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক এবং তারা কোম্পানির নিয়ন্ত্রণে বা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। শেয়ার হোল্ডারদের বাৎসরিক সাধারণ সভায় পরিচালক বর্গ নির্বাচিত হয়, কিন্তু ডিবেঞ্চার হোল্ডারদের পক্ষে কোম্পানি পরিচালনা করার কোনো অধিকার থাকে না। তারা বাৎসরিক যে সাধারণ সভা হয় তাতে যোগ দিতে পারে না বা ভোটে অংশ নিতে পারে না। চতুর্থ পার্থক্য কি? ডিবেঞ্চারের অর্থ নির্দিষ্ট সময়ের শেষে ডিবেঞ্চার হোল্ডারকে ফেরত দেওয়া হয়, কিন্তু পরিশোধের সুবিধাযুক্ত শেয়ার ব্যতীত অন্য কোনো শেয়ারের অর্থ ফেরত দেওয়ার দায়িত্ব কোম্পানিকে গ্রহণ করতে হয় না। পঞ্চমত, যখন কোম্পানি তুলে দেওয়া হয় তখন ডিবেঞ্চার হোল্ডারদের দাবি আগে মেটাতে হয়। ডিবেঞ্চার হোল্ডারদের অর্থ আগে পরিশোধ করার পর উদ্বৃত্ত থাকে, তবেই সেই অর্থ শেয়ার হোল্ডারদের কাছে বিলি করা হয়। ষষ্ঠত কি? কোনো কোম্পানি পুনর্গঠনের জন্য যাবতীয় ব্যয় শেয়ার হোল্ডারদের এককভাবে বহন করতে হয়, কিন্তু এই সম্পর্কে ডিবেঞ্চার হোল্ডারদের কোনো দায় থাকে না। শেষ পার্থক্য কি শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে? যে যখন কোনো কোম্পানি গঠিত হয়, অর্থাৎ নতুন কোম্পানি সৃষ্টির সময় প্রথমে শেয়ার বিক্রি করা হয়। কোম্পানি প্রতিষ্ঠিত হলে পরবর্তীকালে অতিরিক্ত অর্থের জন্য ডিবেঞ্চার বিক্রি করা হয়। নতুন কোম্পানি ডিবেঞ্চার বিক্রি করতে পারে না। এবার আমরা দেখি শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য কি। ডিফারেন্স বিটুইন শেয়ারস অ্যান্ড স্টক। আমরা জানি কোনো কোম্পানি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে, কাজেই শেয়ার বিক্রির মাধ্যমে পাওয়া মূলধনের নির্দিষ্ট মূল্যযুক্ত অংশকে শেয়ার বলা হয়। কোম্পানির নিয়মাবলীর বিধান অনুযায়ী পূর্ণমূল্য প্রাপ্ত শেয়ারকে কোম্পানির স্টকে রূপান্তরিত করতে পারে। কাজেই স্টক বলতে শেয়ার বিক্রির মূলধনের সমগ্র পরিমাণের যে কোনো খণ্ডিত বা বিখণ্ডিত অংশকে বোঝায়। শেয়ার ও স্টকের মধ্যে স্টক সাধারণত একই অর্থে ব্যবহৃত হলেও এদের মধ্যে কয়েকটি কি পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো কি? শেয়ারগুলি ধারাবাহিক ক্রমিক সংখ্যাযুক্ত হয় এবং প্রত্যেক শেয়ারের একটি পরিচায়ক নম্বর থাকে, কিন্তু স্টকের কোনো ক্রমিক সংখ্যাযুক্ত নাম্বার থাকে না। দ্বিতীয়ত কি? কোম্পানি গঠন করার সময় স্টক বিলি করা যায় না, কিন্তু ওই সময় শেয়ার বিলি করা যায়। তৃতীয়ত, শেয়ার একটি অভিহিত মূল্য থাকে, মানে ফেস ভ্যালু থাকে, কিন্তু স্টকের কোনো নির্দিষ্ট মূল্য থাকে না। চতুর্থত, স্টকের মূল্য কোনো ক্ষেত্রেই আংশিক আদায়কৃত হতে পারে না, কিন্তু শেয়ারের মূল্য আংশিকভাবে অথবা পূর্ণভাবে আদায়কৃত হতে পারে।
পঞ্চমত, স্টক যে কোনো মূল্যের অংশে বিভাজ্য। এই কারণে যে কোনো ভগ্নাংশে স্টক বিলি বা হস্তান্তর করা যেতে পারে, কিন্তু শেয়ার অবিভাজ্য। সব ক্ষেত্রেই শেয়ারকে পূর্ণ ও বিভাজ্য একক হিসেবে বিলি বা হস্তান্তর করা যায়। অন্যভাবে বলতে গেলে শেয়ারকে ভাগ করে এর বিভাজিত কোনো অংশ হস্তান্তর করা যায় না। অপরপক্ষে কি, স্টককে ভাগ করে তার কোনো অংশকে হস্তান্তর করা যায়। শেষ পার্থক্য হলো স্টক ও শেয়ারের মধ্যে মালিকানার প্রমাণস্বরূপ শেয়ারের জন্য শেয়ার সার্টিফিকেট বিলি করা হয়, অন্যদিকে স্টকের জন্য স্টক সার্টিফিকেট বিলি করা হয়। এবার আমরা পড়ব সমবায় সংস্থা বা কোঅপারেটিভ এন্টারপ্রাইজ। সমবায় সংস্থা বলতে আমরা কি বুঝি? সমবায় সংস্থা হলো ব্যবসায়ী সংগঠনের আরেকটি রূপ। পরস্পরের উপকার সাধন করার জন্য কয়েকজন ব্যক্তি সমান অধিকার এবং সমান দায়িত্বের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান গড়ে তুললে তাকে সমবায় সমিতি বলা হয়। সমবায় সমিতি বিভিন্ন অর্থনৈতিক উদ্দেশ্যে গঠিত হতে পারে, যেমন সমবায় ঋণদান সমিতি, সমবায় গৃহ নির্মাণ সমিতি, সমবায় উৎপাদন সমিতি, সমবায় বিক্রয় সমিতি প্রভৃতি। অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা, কিন্তু সমবায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য নয়। সমবায় সমিতির সদস্যদের পারস্পরিক উপকার বৃদ্ধি করা বা কল্যাণ সাধন করাই সমবায়ের প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য সমবায়কে কিছুটা মুনাফা অর্জন করতেই হয়, তবে মুনাফাই সমবায়ের একমাত্র লক্ষ্য নয়। এবার আমরা দেখি এই সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো কি কি। ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোঅপারেটিভ এন্টারপ্রাইজ। যে সমবায় সংস্থার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? প্রথম হচ্ছে সমবায় সমিতি অনেক ব্যক্তি মিলিত হয়ে সমবায় সমিতি গঠন করে। অনেক ক্ষেত্রেই মিলিত হওয়ার ফলে নিজেদের আর্থিক অবস্থা উন্নত ও শক্তিশালী করতে পারে। সদস্যদের মধ্যে একতা বজায় থাকে। সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ একত্রিত করে একটি বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়। দ্বিতীয়ত, সমবায় সমিতির সদস্যরা সকলেই সমান। প্রত্যেক সদস্যের সুযোগ সুবিধা ও সমান অধিকার থাকে। তৃতীয়ত, সমবায় সমিতির কার্য পরিচালনা গণতান্ত্রিক নীতিতে হয়। সমবায় সমিতির সদস্যরা ভোট দিয়ে একটি পরিচালক মণ্ডলী গঠন করে। সেই পরিচালক মণ্ডলী সমবায় সমিতির কাজকর্ম পরিচালনা করে। প্রত্যেক সদস্যের ভোটের মূল্য সমান। কোনো সদস্যের কাছে সমবায় সমিতির শেয়ার কম বা বেশি যাই থাক না কেন, প্রত্যেক সদস্যের ভোটের মান সমান। ঠিক আছে। চতুর্থত কি, যে সমবায় প্রতিষ্ঠানে সদস্যরা স্বেচ্ছায় যোগদান করে থাকে এবং ইচ্ছে মতো কোনো সদস্য সমবায় সমিতি পরিত্যাগ করে বেরিয়ে আসতে পারে। পঞ্চমত, সমবায় সমিতির সদস্যরা পরস্পরের মধ্যে পরিচিত থাকে এবং তার ফলে তারা যতদূর সম্ভব মিলেমিশে কাজ করে। এই ধরনের প্রতিষ্ঠানে শ্রমিক মালিক কোনো পার্থক্য থাকে না। এই ধরনের প্রতিষ্ঠান সদস্যদের নৈতিক ও সাংস্কৃতিক মান উন্নয়নে সাহায্য করে। এই হলো সমবায়ের বৈশিষ্ট্য। এবার আমরা পড়ব সমবায়ের প্রকারভেদ বা কাইন্ডস অফ কোঅপারেটিভ। উদ্দেশ্য অনুযায়ী নানা ধরনের সমবায় সমিতি গঠন হতে পারে। ভারতে যে ধরনের সমবায় সমিতিগুলো দেখা যায় সেগুলো সম্বন্ধে আমি তোমাদের বলছি। প্রথম হচ্ছে ক্রেতাদের সমবায় সমিতি। ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী কেনার জন্য ক্রেতারা একত্রিত হয়ে যদি সমবায় সমিতি গঠন করে তাহলে তাকে ক্রেতাদের সমবায় সমিতি বলা হয়। এই সমবায় সমিতি জিনিসপত্র ক্রয় করে সমিতির সদস্যদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করে। সমিতি যা মুনাফা অর্জন করে সেই মুনাফা সমিতির সদস্যদের মধ্যে বন্টন করা হয়। দ্বিতীয়ত কি, সমবায় ঋণদান সমিতি।
এই ধরনের সমবায় সমিতির সদস্যরা তাদের সঞ্চিত অর্থ এই সমিতিতে জমা রাখে। এই জমা রাখা অর্থ থেকে সমিতি সদস্যদের প্রয়োজন মতো অল্প সুদে স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী ঋণ দেয়। এই সমবায় সমিতি সমবায় ব্যাংক থেকেও ঋণ পায়। সমবায় ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ অর্থ সমবায় ঋণদান সমিতি তার সদস্যদের মধ্যে ঋণ দিয়ে থাকে। গ্রামাঞ্চলে কৃষকদের নিয়ে এরকম সমবায় ঋণদান সমিতি গঠন করা হয়। অনুরূপভাবে অফিস, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় প্রভৃতি কর্মচারীরা এইরূপ সমবায় ঋণদান সমিতি গড়ে তোলে। ভারতে যে সমবায় আইন প্রচলিত আছে সেই আইন অনুযায়ী পরস্পরের সঙ্গে পরিচিত 10 বা তার চেয়ে বেশি সংখ্যক ব্যক্তি এই সমবায় ঋণদান সমিতি গঠন করতে পারে। তারপর হচ্ছে কি সমবায় বিপণন সমিতি। প্রধানত গ্রামাঞ্চলের কৃষকরা খাদ্যশস্য বিক্রয়ের জন্য বা কুটির ও ক্ষুদ্র শিল্পের মালিকরা তাদের উৎপন্ন দ্রব্য জন্য এইরূপ সমবায় বিপণন সমিতি গঠন করে। এই ধরনের সমবায় সমিতির কাজ হলো কি সদস্যদের উৎপন্ন দ্রব্যাদি ন্যায্য দরে বাজারে বিক্রি করতে সাহায্য করা, উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বা অন্যান্য উপকরণ ক্রয় করে সমিতির সদস্যদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা, উৎপন্ন দ্রব্যাদি মজুদ এবং সংরক্ষণ ব্যবস্থা করাও এই সমবায় সমিতির মাধ্যমে সমবায় বিপণন সমিতির মাধ্যমে হয়। তারপর কি আছে যে উৎপাদনকারী সমবায়। কৃষি বা শিল্পক্ষেত্রে উৎপাদনকারীরা একত্রিত হয়ে এই ধরনের সমবায় সমিতি গঠন করে থাকে। সমবায় চাষ ব্যবস্থায় কৃষকরা তাদের জমি একত্রিত করে চাষ করে, উৎপন্ন ফসল তাদের জমির অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই ধরনের সমবায় চাষ ব্যবস্থায় প্রচলন হলে বৃহদায়তন উৎপাদনের সুবিধাগুলি ভোগ করা যায়। তাছাড়া সমবায় সমিতির মাধ্যমে মূল্যবান কৃষি যন্ত্রপাতি ক্রয় করাও সম্ভব হয়। অনুরূপভাবে ছোট ছোট উৎপাদন প্রতিষ্ঠানের মালিকরাও সমবায় সমিতি গঠন করতে পারে। তারপর কি আছে আবাসন সমবায়। শহর এবং শহরতলিতে গৃহ নির্মাণের উদ্দেশ্যে এই ধরনের সমবায় সমিতি গঠন করা হয়। সমবায় সমিতির সদস্যরা গৃহ নির্মাণের জন্য এইরূপ সমিতি গঠন করে থাকেন। এইরূপ সমবায় সমিতি গৃহ নির্মাণের জন্য স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। এবার আমরা দেখি যে সমবায়ের সুবিধাগুলো কি কি। অ্যাডভান্টেজেস অফ কোঅপারেটিভ। যে সমবায় সংস্থার কতগুলি সুবিধা আছে, যে প্রথমত স্বল্পবিত্ত লোকেরা সমবায় সমিতি গঠন করে উৎপাদনের কাজে অংশগ্রহণ করতে পারে, এইভাবে তারা তাদের আর্থিক আয় বাড়াতে পারে। দ্বিতীয়ত সমবায় ব্যবস্থার দ্বারা কাজের শর্তাদি অনেক উন্নত করা যায়। মালিকানা বোধ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে। কোনো পুঁজিপতি বা নিয়োগকারী না থাকায় শ্রমিক মালিক সম্পর্ক এখানে থাকে না। স্বাধীন মনোভাবের সৃষ্টি হয় এবং শ্রমিকদের কাজে উৎসাহ বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রে সমবায় সমিতি গঠন করে কৃষিকার্য পরিচালনা করলে উন্নত সাজ সরঞ্জামের দ্বারা চাষ করা সম্ভব হয়। এর ফলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাছাড়া সমবায় সমিতির মাধ্যমে কৃষিজাত দ্রব্য উৎপাদন করে বিক্রি করলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পায় এবং উৎপাদনের উপকরণও ন্যায্য দামে কিনতে পারে। তেমনি সমবায় ঋণ দান সমিতি থেকে সমবায় সদস্যরা অপেক্ষাকৃত কম সুদের হারে ঋণ গ্রহণ করতে পারে। এবার আমরা দেখি যে সমবায়ের অসুবিধাগুলো কি কি। ডিসঅ্যাডভান্টেজেস অফ কোঅপারেটিভ। সমবায় সমিতির কিছু অসুবিধাও আছে। প্রথমত সমবায় সমিতিতে কাজের পরিধি খুবই সংকীর্ণ বা ছোট। অভিজ্ঞতা থেকে দেখা গেছে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেই সমবায় প্রতিষ্ঠান কার্যকরী হতে পারে, কিন্তু বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে সমবায় প্রতিষ্ঠান সফল হয় না। বৃহদায়তন উৎপাদনের জন্য প্রচুর মূলধন প্রয়োজন হয় এবং সেই মূলধনের হাজার হাজার
মূলধন হাজার হাজার জনসাধারণের কাছ থেকে শেয়ার বিক্রি করে সংগ্রহ করা হয়। এরকম হাজার হাজার ব্যক্তিকে নিয়ে সমবায় সমিতি গঠন করা যায় না। তার কারণ কি? সমবায় সমিতি গঠিত হয় যে সাধারণত একই অঞ্চলে বসবাসকারী এবং পরস্পরের সঙ্গে পরিচিত ব্যক্তিদের নিয়ে। দ্বিতীয়ত, সমবায় প্রতিষ্ঠানের পরিচালনা সকল সময় সুদক্ষ লোকের হাতে থাকে না। সমবায় সমিতির সদস্যরাই পরিচালক হিসেবে নির্বাচিত হন। এখন সদস্যদের পরিচালন দক্ষতা নাও থাকতে পারে, তার ফলে সমিতিগুলি অনেক ক্ষেত্রেই লোকসানের সম্মুখীন হয়। তৃতীয়ত, বাণিজ্যিক বা শিল্প প্রচেষ্টায় সাফল্যের জন্য উপযুক্ত নেতৃত্বের প্রয়োজন। দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা সাধারণত সমবায় প্রতিষ্ঠানে যোগ দেন না, কারণ স্বাধীন ব্যক্তিগত প্রচেষ্টায় তারা অনেক বেশি আয় করতে পারেন। সেই জন্য সমবায় সমিতিগুলি নেতৃত্বের অভাব লক্ষ্য করা যায় সমবায় সমিতিগুলিতে। চতুর্থত কি? সমবায় সমিতিগুলিতে কাজ করার উৎসাহ সদস্যদের থাকে না। সমিতির সকল সদস্য সমবায়ের উচ্চ আদর্শ এবং নীতির কথা মেনে চলে না। সমবায় ব্যবস্থার সাফল্যের জন্য সদস্যদের সততা, বিশ্বাস, শ্রমশীলতা প্রভৃতি সদ্গুণ থাকা প্রয়োজন। এই সমস্ত সদ্গুণের অভাব থাকার জন্য সমবায় সমিতি সফল হতে পারে না। তাহলে আজকে এইখানে আমাদের এই বিজনেস অর্গানাইজেশন চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়বে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।